বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হক, যার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা বা বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর। এছাড়াও বহু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক। ইতিহাসের এই মহানায়ক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পশ্চিম ও পূর্ব পাকিস্তান মানচিত্রটির জন্ম দেন, যার সূত্র ধরেই আজকের বাংলাদেশ। সেই দিন যদি ভারত বিভক্ত না হতো তাহলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজ বাংলাদেশ প্রথম যাদের কাছে ঋণী তাদের একজন শেরে বাংলা একে ফজলুল হক। ফজলুল হকের শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি। সেই সঙ্গে ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি মুসলমান। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই। বাঙালি যদি ফজলুল হকের মর্যাদা না দেয় তবে বাঙালির বরাতে দুঃখ আছে। মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একটা গুঞ্জন শুরু হলো। দেখা গেল জিন্নাহর বক্তব্যের দিকে কারো মনোযোগী নেই। জিন্নাহ ভাবলেন ঘটনা কি। এবার দেখলেন এক কোণার দরজা দিয়ে ফজলুল হক সভা মঞ্চে প্রবেশ করছেন। সবার আকর্ষণ এখন তার দিকে। জিন্নাহ তখন বললেন, হোয়েন দ্য টাইগার অ্যারাইভস দ্য ল্যাম্ব মাস্ট গিভ অ্যাওয়ে, অর্থাৎ বাঘ এলে ভেড়াকে তো তার স্থান ছেড়ে দিতেই হবে। এই সম্মেলনেই তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে লাহোর প্রস্তাব ছিল একটি ঐতিহাসিক দলিল, যা পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। মুসলমানদের জন্য আলাদা দেশের দাবি নিয়ে উত্তাল সারা ভারত। মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 সালের 23শে মার্চ একে ফজলুল হক ইতিহাস বিখ্যাত লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন। তার বক্তৃতায় মুগ্ধ হয় পাঞ্জাববাসী। ফজলুল হক যখন তার ঐতিহাসিক প্রস্তাব উত্থাপনের জন্য মঞ্চে আসেন তখন সবাই উঠে দাঁড়িয়ে তাকে উপাধি দেয় শেরি বঙ্গাল, অর্থাৎ বাংলার বাঘ। তখন থেকেই তিনি শেরে বাংলা নামে পরিচিত। কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মোজাফফর আহমেদের প্রস্তাবে একে ফজলুল হক নবযুগের প্রকাশনাতে সাহায্য করেন। নজরুলের আগুন ঝরানো লেখার কারণে নবযুগ হু হু করে বিক্রি হতে লাগল। কলকাতা হাইকোর্টের ইংরেজ বিচারপতি টিউনন ফজলুল হক সাহেবকে নিজের খাস কামরায় ডেকে নিয়ে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ার করে দেন। কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন, আরও গরম লিখে যাও, ইংরেজ সাহেবদের টনক নাড়িয়ে দাও। নজরুলের লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে এবং কাগজটি বন্ধ করে দেয়। ফজলুল হক সাহেবের চেষ্টায় আবার নবযুগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন। কলকাতার বাবুরা বলেছেন, ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নেই। ফার্মগেট আছে, ধানমন্ডি আছে, পাশে একটা কৃষি কলেজ করে দাও। এই ধরনের কায়েমি স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে শেরে বাংলা ফজলুল হক বোঝালেন, ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে। এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হলো, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো একটু দেরিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক। পেশা জীবনে কলকাতা হাইকোর্টের নামকরা আইনজীবী ছিলেন। একদিন তার জুনিয়র হাতে এক গাদা পত্রিকা নিয়ে এসে বললেন, স্যার দেখুন, কলকাতার পত্রিকাগুলো পাতার পর পাতা লিখে আপনার দুর্নাম ছড়িয়ে যাচ্ছে, আপনি কিছুই বলছেন না। তিনি বললেন, ওরা আমার বিরুদ্ধে লিখছে, তার মানে হলো আমি আসলেই পূর্ব বাংলার মুসলমান কৃষকদের জন্য কিছু করছি। যেদিন ওরা আমার প্রশংসা করবে সেদিন মনে করবে বাংলার কৃষক বিপদে আছে। মোহাম্মদ ওয়াজেদ আলী বরিশাল বারের নামকরা উকিল। একবার ওয়াজেদ আলীর প্রতিপক্ষ মামলার ইস্যু জটিল হওয়ার কারণে কলকাতা থেকে তরুণ উকিল ফজলুল হককে নিয়ে আসে ওয়াজেদ আলীকে মোকাবেলা করার জন্য।
ফজলুল হক ওই সময় কেবলমাত্র ফজলুল হক, শেরে বাংলা তখনও হননি। তিনি মামলা লড়তে এসেছেন, কিন্তু বিপক্ষের উকিল কে সেই খবর জানতেন না। কোর্টে এসে দেখলেন বিপক্ষে তার বাবা ওয়াজেদ আলী দাঁড়িয়েছেন। ফজলুল হক স্বাভাবিকভাবেই যুক্তিতর্ক শুরু করলেন। এক পর্যায়ে ওয়াজেদ আলী আদালতকে উদ্দেশ্য করে বললেন, ইনি যা বলছেন তা আইনসঙ্গত নয়, আইনটা হলো আসলে এরকম। ইনি নতুন উকিল তো, আইন কানুন ভালো বোঝেন না। উত্তরে ফজলুল হক বললেন, তিনি পুরাতন অভিজ্ঞ উকিল হলে কি হবে, তিনি হচ্ছেন কৃষকের ছেলে উকিল, তিনি আইনের কি আর বোঝেন, আমি হচ্ছি উকিলের ছেলে উকিল, যুক্তি আমারটাই ঠিক। খ্যাতির সাথে 40 বছর ধরে কলকাতা হাইকোর্টে ওকালতি করেছেন। আইন পাশ করার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে ট্রিপল অনার্স করেছেন। মাস্টার্স করেছেন ম্যাথমেটিক্সে। ছোটবেলায় একবার পড়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার গল্প রূপকথার মতো এদেশের সবার মুখে মুখে। বাংলার প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশনে একজন এমপি শেরে বাংলায়কে ফজলুল হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিতে লাগলেন। ওই এমপি শেরে বাংলার বিরুদ্ধে গানও লিখে এনেছেন। সংসদের বাজেট বক্তৃতা করতে গিয়ে সেই গানটি হেলে দুলে কর্কশ কণ্ঠে গাইতেও শুরু করলেন। এরকম পরিস্থিতিতে যে কারো পক্ষেই মাথা ঠান্ডা রাখা মুশকিল। শেরে বাংলা ওই এমপির বক্তব্যের মধ্যেই বলে উঠলেন, মিস্টার স্পিকার, আই ক্যান জলি ওয়েল ফেস দ্য মিউজিক বাট আই ক্যান নট ফেস এ মানকি। অর্থাৎ আমি ভালোভাবে মিউজিকের মুখোমুখি হতে পারি, কিন্তু আমি একটি বানরের মুখোমুখি হতে পারি না। এবার ঘটল মারাত্মক বিপত্তি। তার মতো নেতার কাছ থেকে এরকম মন্তব্য কেউই আশা করেনি। এদিকে ওই এমপি স্পিকারের কাছে দাবি জানালেন, এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে এবং এই অসংসদীয় বক্তব্য প্রত্যাহার করতে হবে। স্পিকার পড়লেন আরেক বিপদে। তিনি কিভাবে এত বড় একজন নেতাকে এই আদেশ দেবেন? শেরে বাংলা ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার স্পিকার, I never mentioned any honorable member of this house, but if any honorable member thinks that the cap fits him, I withdraw my remark. অর্থাৎ আমি কখনো এই হাউজের কোনো সম্মানিত সদস্যের কথা বলিনি, কিন্তু যদি কোনো সম্মানিত সদস্য মনে করেন যে বানর উপাধিটি তার জন্য উপযুক্ত, আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। জ্ঞানতাপস প্রফেসর আব্দুর রাজ্জাক তার জীবনী লিখতে চান জেনে বলেছিলেন, রাজ্জাক, সত্যি বলো, তোমার মতলবটা আসলে কি? প্রফেসর রাজ্জাক বললেন, আমার এই বিষয়টা খুব ভালো লাগে। আপনি যখন ইংরেজদের সাথে চলেন তখন মনে হয় আপনি জাত ইংরেজ। যখন বরিশালে আসেন মনে হয় আপনি বহু বছর ধরে নিজেই কৃষিকাজ করেন। আবার যখন কলকাতায় শ্যামাপ্রসাদ বাবুকে ভাই বলে ডাক দেন তখন আপনাকে আসলেই হিন্দু বলে মনে হয়। আবার যখন ঢাকার নবাব বাড়িতে ঘুড়ি উড়ান তখন মনে হয় আপনিও নবাব পরিবারের একজন। নিজেকে কেউ আপনার মতো এত পাল্টাতে পারে না। আপনি যাই বলেন, সত্য হোক মিথ্যা হোক, মানুষ বিনা দ্বিধায় তা বিশ্বাস করে। মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী তার বইতে লিখেছেন, 3 নেতার মাজারে 3 জন নেতা শায়িত আছেন, যার মধ্যে 2 জন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। একজনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, অথচ তিনি ছিলেন সত্যিকারের বাঘ। কিন্তু এটা তার জীবনের কোনো অপূর্ণতা নয়। একমাত্র রাষ্ট্রপতি হওয়া ছাড়া সম্ভাব্য সব ধরনের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার 3য় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। সর্বভারতীয় রাজনীতি ছেড়ে শুধু পূর্ব বাংলার রাজনীতি কেন করছেন? এই প্রশ্নের উত্তরে ফজলুল হক বলেছিলেন, এরোপ্লেনে উঠলে নিচের জিনিস ছোট আর ঝাপসা দেখাতে পারে, তাই আমি মাটিতেই থাকছি। রাজনীতির এরোপ্লেনে না চড়লেও সৌদি বাদশাহ সৌদ ফজলুল হকের সাথে একটা মিটিং করার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন ফজলুল হককে নিয়ে যাওয়ার জন্য। অসীম সাহসী এই মানুষটি আমাদেরকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার কথা বলেছেন। বাঙালি জাতিকে সতর্ক করে দিয়েছিলেন অনেক আগেই। তিনি বলেছেন, যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সেই সন্তান আটলান্টিক পাড়ি দেবে?
পহেলা বৈশাখের সরকারি ছুটি, বাংলা একাডেমির প্রতিষ্ঠা, এই ফজলুল হকের অবদান। কিন্তু সবকিছু ছাপিয়ে ফজলুল হক মানুষের ভালোবাসা পেয়েছেন, কারণ কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ এই উপমহাদেশে মাত্র একজন ব্যক্তি কৃষকদের জন্য রাজনীতি করেছেন, আর তিনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক। 1948 সালে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বললে ছাত্ররা তীব্র প্রতিবাদ করে। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্নাহ ছাত্রদের সাথে বৈঠকও করেন, কিন্তু ছাত্ররা ছিল নাছোড়বান্দা। জিন্নাহর ধারণা হলো ফজলুল হক ছাত্রদেরকে উস্কানি দিচ্ছেন, ফজলুল হকের বুদ্ধিতে ছাত্ররা উর্দুর বিরোধিতা করছে। জিন্নাহ এবার ফজলুল হকের সাথে দেখা করতে চাইলেন, কিন্তু ফজলুল হক দেখা করতে রাজি হলেন না। ফজলুল হক জিন্নাহকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন। জিন্নাহর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হলেন ফজলুল হক। মোহাম্মদ আলী জিন্নাহ এবং ফজলুল হকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। জিন্নাহ সাহেব রেগে গিয়ে বললেন, জানো তোমাকে আমি কি করতে পারি? হক সাহেব ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন, তুমি আমার এই করতে পারো। মিস্টার জিন্নাহ, ভুলে যাওয়া উচিত নয়, এটা বাংলাদেশ এবং তুমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কথা বলছো। শেরে বাংলাকে ফজলুল হক 1916 সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। পরের বছর 1917 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। 1918 থেকে 1919 সাল পর্যন্ত জওহরলাল নেহেরু ছিলেন ফজলুল হকের ব্যক্তিগত সচিব। 1937-এর নির্বাচনে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জিতলে তিনি জমিদারি প্রথা চিরতরে উচ্ছেদ করবেন। তিনি যাতে নির্বাচিত হতে না পারেন তার জন্য সারা বাংলাদেশ আর কলকাতার জমিদাররা একত্র হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। লাভ হয়নি, কৃষকরা তাদের নেতাকেই ভোট দিয়েছেন। ফজলুল হক বলেছিলেন, একটি পাকিস্তান কখনো টিকবে না, বাংলা এবং আসামকে নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র করতে হবে। 1971 সালে এসে দেখা গেল ফজলুল হকের আশঙ্কা এবং ভবিষ্যৎবাণী সঠিক। 1971-এর মতো এমন কিছু যে ঘটবে শেরে বাংলা ফজলুল হক তা আঁচ করতে পেরেছিলেন 1940 সালেই। তাই তিনি 1940 সালেই বাংলা আর আসাম নিয়ে পৃথক রাষ্ট্র করতে চেয়েছিলেন। 1971-এর যুদ্ধ হল ফজলুল হকের লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। লাহোর প্রস্তাব ফজলুল হক যেভাবে উত্থাপন করেছিলেন সেভাবে মানলে 71-এ এই দেশে রক্তগঙ্গা বইত না। 1926 সালে ঢাকার অদূরে মানিকগঞ্জে জমিদার আর মহাজনেরা দেনার দায়ে কৃষকদের জমি কেড়ে নেয়। মানিকগঞ্জ মহকুমার ঘিওরহাটের প্রজা সম্মেলনে সভাপতিত্ব করেন ফজলুল হক। সেখান থেকেই তিনি অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে অসহযোগের ডাক দেন। তিনি বলেন, দয়া করে জমি যখন নিয়েছেন এবার কর্তারা লাঙল চষুক, মাঠে নেমে ফসল বুনুক, ফসল ফলাক, ফসল কাটুক। এই ঘটনার পর আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে জমিদার মহাজনেরা নতি স্বীকার করে, তারা জমি ফেরত দিয়ে কৃষকদের সাথে মিটমাট করে ফেলে। এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে ফজলুল হক 1927 সালে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি নামে রাজনৈতিক দলের যাত্রা শুরু করেন। তিনি দলের সভাপতি হিসেবেও দায়িত্ব নেন। হক সাহেবের বিশাল ব্যক্তিত্বের কারণেই দলটি জনপ্রিয় হতে থাকে। ফজলুল হক মুসলিম লীগে তার স্থান ধরে রাখলেও মুসলিম লীগের বিরুদ্ধে তার একটি অভিযোগ সর্বদাই ছিল যে এটি নাইট নবাবদের দল। বাংলার প্রভাবশালী মুসলিম লীগ নেতাদের অনেকেরই নিজেদের জমিদারি জোতদারি ছিল। কৃষক প্রজা পার্টি তার সেই স্বার্থেও কুঠারাঘাত করেছিল। তাই মোহাম্মদ আলী জিন্নাহ আর ফজলুল হকের মধ্যে মুসলিম লীগের অভ্যন্তরীণ উত্তাপও বাড়তে থাকে। সেই উত্তাপ থেকেই 1936 সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি নিয়ে ফজলুল হক আর জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। 1937 সালের নির্বাচনে ফজলুল হকের কাছে নাজিমউদ্দিন পরাজিত হন বড় ব্যবধানে। সাধারণ মানুষের কাছে ফজলুল হক এবং তার দলের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল জমিদারি উচ্ছেদ আর জোতদার মহাজনদের অত্যাচার কমিয়ে আনার প্রতিশ্রুতি। তবে অনেক বাধা বিপত্তির মাঝেও ফজলুল হক বাংলার কৃষকদের জন্য 1938 সালে ঋণ সালিসি বোর্ড গঠন করেন। 1939 সালে প্রজাস্বত্ব আইন, 1940 সালের মহাজনী আইন পাশ হয়। হক সাহেবের উদ্যোগেই শিক্ষা ব্যবস্থার সংস্কার শুরু হয়। বাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুল কলেজের সংস্কার, হোস্টেল নির্মাণের কাজ শুরু করেন।
প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার জন্য বিল পাশ করেন। কলকাতা কর্পোরেশনের আইনে সংশোধন করে আলাদা নির্বাচন প্রবর্তন, মাধ্যমিক শিক্ষা বিল নিয়েও কাজ শুরু হয়। 1941 সালের ডিসেম্বর মাসের শুরুতে ফজলুল হকের মন্ত্রিসভার পতন ঘটে। মুসলিম লীগকে বাদ দিয়ে এবার ফজলুল হক হিন্দু মহাসভা, কৃষক প্রজা পার্টি আর কংগ্রেসের সুভাষপন্থী অংশকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। মুসলিম লীগ এই মন্ত্রিসভাকে শ্যামা হক মন্ত্রিসভা নাম দেয়। মুসলিম লীগের লক্ষ্যই ছিল হক সাহেবকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। 1943 সালের 28শে মার্চ দ্বিতীয়বার হক সাহেবের মন্ত্রিসভার পতন ঘটে। বাংলার রাজনীতির মঞ্চে মুসলিম লীগের সোহরাওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিন হয়ে ওঠেন মুখ্য চরিত্র। হক সাহেব জনপ্রিয়তার দৌড়ে পেছনে না পড়লেও বয়সের দৌড়ে পেছনে পড়ে যান। পাকিস্তান আসলে জমিদারি উচ্ছেদ করা হবে, মানুষের অধিকার আদায় হবে, এই রবে মুখরিত গ্রামগঞ্জ আর শহর। আপামর পূর্ব বাংলার মুসলমান বাঙালিরা তাই পাকিস্তান আদায়ের উন্মাদনায় মগ্ন হয়ে উঠেছিল। পাকিস্তান আদায় হয়েছিল, কিন্তু সেই সাথে বাংলাকে কেটে দুভাগ করা হলো। যে শহরকে নিয়ে হক সাহেব স্বপ্নের জাল বুনতেন, যে শহরে তার রাজনীতির অগ্নিঝরা দিনগুলো কেটে গিয়েছে, সেই কলকাতা শহর অন্য দেশের অন্তর্ভুক্ত হবে ভাবতেও হয়তো কষ্ট লাগত সাবেক এই মুখ্যমন্ত্রীর। 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত শেরে বাংলা রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন। ঢাকায় স্থায়ী হয়ে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পালন করেন। 1952 সালে ভাষা আন্দোলনের পরে তিনি নতুন করে রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেন। 1954 সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে যুক্তফ্রন্ট গঠনের সময় তিনি ছিলেন সামনের সারিতে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় আবারও মুখ্যমন্ত্রী হিসেবে পূর্ব বাংলার দায়িত্ব নেন হক সাহেব। দলমত ছাপিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, যদিও যুক্তফ্রন্ট মন্ত্রিসভাও বেশি দিন টেকেনি। পাকিস্তান সরকারের নানা ধরনের ছলাকলার শিকার হয়ে এই মন্ত্রিসভারও দ্রুত পতন হয়। এরপর পাকিস্তানের রাজনীতিতে জল ঘোলা হয়েছে অনেক, যার অনেক কিছুই শেরে বাংলার ব্যক্তিগত পছন্দ ছিল না। রাজনীতি থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু রাজনীতি তাকে জড়িয়ে রেখেছে চারপাশ থেকে। শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালের 26শে অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ছিলেন বরিশাল জেলার বানুরিপাড়া থানার চাখার গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান। কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ফজলুল হক। তার পিতা ওয়াজেদ আলী সাহেব ছিলেন বরিশালের খ্যাতনামা আইনজীবীদের অন্যতম। বিপুল ঐশ্বর্যশালী পিতার একমাত্র সন্তান হলেও ফজলুল হক বাল্যকাল থেকেই বহু সদ্গুণের অধিকারী ছিলেন। তেমনি শৃঙ্খলা ও আদর্শের প্রতি অনুরক্ত করেই গড়ে তোলা হয়েছিল শেরে বাংলা একে ফজলুল হককে। ফজলুল হকের বাল্যকাল থেকেই তেজস্বিতা, তীক্ষ্ণ মেধা ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। শেরে বাংলা একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন এবং গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি এবং বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন। 1881 সালে তিনি বরিশাল জিলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 1886 সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং 1889 সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় চলে আসেন। 1891 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। FA পাশ করার পর তিনি গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে BA ক্লাসে ভর্তি হন। তিনি রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও গণিত এই তিনটি বিষয়ে 1893 সালে অনার্স সহ প্রথম শ্রেণীতে BA পাশ করেন। BA পাশ করার পর MA ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায়। প্রচলিত আছে যে পরীক্ষার মাত্র 6 মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না, কারণ তারা মেধাবী নয়। এই কথা শুনে একে ফজলুল হকের জিদ চড়ে যায়। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্কশাস্ত্রে পরীক্ষা দেবেন। এরপর মাত্র 6 মাস অঙ্ক পড়েই তিনি প্রথম শ্রেণী লাভ করেন।
1895 সালে অঙ্কে MA পাশ করেন। বরিশালের রামচন্দ্র কলেজে কিছুদিন অধ্যাপনার পর 1897 সালে তিনি BL পরীক্ষায় উত্তীর্ণ হন। AK ফজলুল হক MA পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন। এ সময় নবাব আব্দুল লতিফ CIE এর পৈত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয়। ফজলুল হকের স্ত্রী খুরশিদ তালাত দুটি কন্যা সন্তানের জন্ম দিয়ে তার অকাল মৃত্যু হয়। তার মৃত্যুর পর হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা নিবাসী ইবনে আহমেদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন, কিন্তু তিনি নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন। এরপর 1943 সালে AK ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সন্তান ফাইজুল হক 1996 সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন। ফাইজুল হক 2006 সালে মৃত্যুবরণ করেন। পড়াশোনার পর্ব শেষ করে 1897 সালে তিনি পশ্চিমবঙ্গের খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহকারী রূপে কলকাতার হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন। 2 বছর সহকারী হিসেবে কাজ করার পর 1900 সালে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1901 সালে তার পিতার মৃত্যুর পর তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন। 1903 থেকে 1904 সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1906 সালে আইন ব্যবসা ছেড়ে তিনি পূর্ব বাংলার গভর্নরের অনুরোধে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। এরপর কিছুদিন ঢাকা এবং ময়মনসিংহ এলাকায় কাজ করেন। এরপর তাকে জামালপুর মহকুমার SDO হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু তেজস্বী হক সাহেব গভর্নরের সাথে মতবিরোধ হওয়ায় 1911 সালে চাকরি ছেড়ে আবারও আইন ব্যবসায় নেমে পড়েন। যোগ দেন কলকাতা হাইকোর্টে। সেদিন নবাব স্যার খাজা সলিমুল্লাহর সভাপতিত্বে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। কলকাতার হাইকোর্টেই AK ফজলুল হক বিভিন্ন সময় প্রায় 40 বছর আইন প্র্যাকটিস করেছেন। শেরে বাংলা AK ফজলুল হক ছিলেন বিশাল ব্যক্তিত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল অপরিসীম। বরিশাল পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত AK ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হবার আহ্বান জানান। AK ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হন। এর মাধ্যমেই AK ফজলুল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। 1905 সালে বঙ্গভঙ্গের পর বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে ঢাকার চতুর্থ নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন তৈরির কথা ভাবেন। তিনি 1906 সালের 30 ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেছিলেন। এই সম্মেলন থেকেই জন্ম নেয় নিখিল ভারত মুসলিম লীগ। ঢাকার আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন ফজলুল হক। সেই অর্থে মুসলিম লীগের পথ চলার শুরু থেকেই দলটির সঙ্গে ছিলেন শেরে বাংলা AK ফজলুল হক। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন 1913 সালে এবং 1916 থেকে 1921 সাল পর্যন্ত তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি। ওই একই সময়ে পাশাপাশি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। দিল্লিতে 1918 সালে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ফজলুল হকই ছিলেন একমাত্র বাঙালি যিনি নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। লখনৌ শহরে 1916 সালে মুসলিম লীগ ও কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেছিলেন তা লখনৌ চুক্তি নামে অভিহিত হয়। এই চুক্তির অন্যতম একজন প্রধান উদ্যোক্তা ছিলেন মিস্টার হক। এই চুক্তির মাধ্যমে প্রাদেশিক পর্যায়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। ওই অধিবেশনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং মোহনদাস করমচাঁদ গান্ধী। 1912 সালে AK ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন, কিন্তু এই সংগঠনের সাথে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাধে। 1914 সালে ঢাকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েট প্রাঙ্গণে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে AK ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1913 সাল থেকে 1920 সাল পর্যন্ত তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। 1913 সালে মাত্র 39 বছর বয়সে AK ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন।
1915 সালে পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1913 থেকে 1916 সাল পর্যন্ত তিনি এই পরিষদের সভায় মোট 148 বার বক্তৃতা করেন। 148 বার বক্তৃতার ভেতর 128 বার তিনি দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য। তার অদম্য চেষ্টার ফলে 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় কারমাইকেল ও টেইলার হোস্টেল স্থাপন করা হয়েছিল। তৎকালীন শিক্ষা বিভাগের ডিপিআই হর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বেনথাম হিসেবে আখ্যায়িত করেন। একে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে। একে ফজলুল হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1922 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে একে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। 1924 সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার গভর্নর ছিলেন লিটন। তিনি ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন। 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল। স্বরাজ্য পার্টি 1924 সালের বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এবং এ সময় 1924 সালের 1 আগস্ট একে ফজলুল হক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। 1924 সালে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর থেকেই আবুল কাশেম ফজলুল হক সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতি নিয়ে। 1925 সালে তিনি বাংলার মন্ত্রিসভার সদস্য মনোনীত হন এবং 1927 সালে তিনি কৃষক প্রজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1930 থেকে 31 এবং 1931 থেকে 32 সালে তিনি বিলেতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে যোগদান করেন। সেখানে তার ব্যক্তিত্বপূর্ণ বক্তৃতা সবার মনে সাড়া জাগায়। 1935 সালে একে ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। 1937 সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে একে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালীর জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। মুসলিম লীগ প্রার্থী খাজা নাজিমউদ্দিনের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন, আর হক সাহেবের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল। কৃষক প্রজা পার্টির স্লোগান ছিল লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার। পটুয়াখালীতে একে ফজলুল হক 13,000 ভোট পেয়েছিলেন। অপরদিকে খাজা নাজিমউদ্দিন 5,000 ভোট পেয়ে 7,000 ভোটের ব্যবধানে পরাজিত হন। এই নির্বাচনে কৃষক প্রজা পার্টি 39টি আসন ও মুসলিম লীগ 38টি আসন লাভ করে। নির্বাচনে মুসলিম লীগের সাথে সমঝোতায় গিয়ে একে ফজলুল হক 11 সদস্য বিশিষ্ট যুক্ত মন্ত্রী পরিষদ গঠন করেন। মন্ত্রীদের মধ্যে 3 জন কৃষক প্রজা পার্টির, 3 জন মুসলিম লীগের, 3 জন বর্ণ হিন্দুর এবং 2 জন তফসিলি সম্প্রদায়ের সদস্য ছিলেন। 1937 সালে শেরে বাংলায় একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে একে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন। 1937 থেকে 1943 সাল পর্যন্ত দীর্ঘকালের প্রধানমন্ত্রিত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেন। এ সময়ে তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এর ফলে দরিদ্র চাষিরা সুদখোর মহাজনের কবল থেকে রক্ষা পায়। বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের পদক্ষেপ তিনি গ্রহণ করেন। এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার 1938 সালে ক্লাউড কমিশন গঠন করে। 1938 সালের 18 আগস্ট বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনী পাশ হয় এবং জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয়। 1939 সালের বঙ্গীয় চাকরি নিয়োগ বিধি প্রবর্তন করে হক মন্ত্রিপরিষদ মুসলমানদের জন্য শতকরা 50% চাকরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে। এই বছরেই চাষি খাতক আইনের সংশোধনী এনে ঋণ সালিসি বোর্ডকে শক্তিশালী করা হয়। ক্লাউড কমিশনের সুপারিশ অনুসারে 1940 সালে হক সাহেব আইন পরিষদে মহাজনী আইন পাশ করান। এই বছরই দোকান কর্মচারী আইন প্রণয়ন করে তিনি দোকান শ্রমিকদের সপ্তাহে 1 দিন বন্ধ ও অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ জারি করেন। কৃষি আধুনিকায়নের জন্য ঢাকা, রাজশাহী এবং খুলনার দৌলতপুরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। পাট চাষিদের জন্য ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে 1938 সালে পাট অধ্যাদেশ জারি করা হয়।
1941 সালের 12 ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদ গঠন করেন। শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভার সহসভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা হয়েছিলেন। 1940 সালের 23 মার্চ জিন্নার সভাপতিত্বে লীগের অধিবেশন শুরু হয়। এই দিন ফজলুল হক ইতিহাস বিখ্যাত লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। 1940 সালের 22 থেকে 24 মার্চ লাহোরের ইকবাল পার্কে মুসলিম লীগের কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে বাংলার বাগ আবুল কাশেম ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি তার প্রস্তাবে বলেন, হিন্দু সাম্প্রদায়িকতার বাস্তবতায় হিন্দু মুসলিম একসাথে বসবাস অসম্ভব। সমাধান হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এবং পূর্বাঞ্চলে বাংলা ও আসাম নিয়ে আরেকটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বর্তমানে যে পাকিস্তান রাষ্ট্র তার ভিত্তি হচ্ছে লাহোর প্রস্তাব, তাই 23 মার্চকে পাকিস্তানে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু লাহোর প্রস্তাব পাশ হওয়ার কয়েকদিন পরে মোহাম্মদ আলী জিন্না চালাকির আশ্রয় নেন। তিনি বলেন, প্রস্তাবটি টাইপ করার সময়ে ভুল করে মুসলিম মেজরিটি স্টেটস লেখা হয়েছে, আসলে হবে স্টেট। জিন্নার ধারণা ছিল দেন দরবার করে দুই পাশে দুইটা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে না, তাই স্টেটসের জায়গায় স্টেট লিখে একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র করতে হবে। জিন্নার এই ধূর্ততার কারণে ফজলুল হক তার সাথে পাকিস্তান আন্দোলনে সম্পৃক্ত হননি। বাংলাকে ভাগ করার পক্ষে শেরে বাংলার কোনো সম্মতি ছিল না, তবে শেষ পর্যন্ত বাংলা আর বাঙালির শেষ রক্ষা হয়নি। 1947 সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে যায় অবিভক্ত বাংলা। সর্বভারতীয় বাঙালি পরিচয়টাকে সিন্ধুকে ভরে বাংলা ভাগ হওয়ায় শেরে বাংলার হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে। 1947 থেকে 1952 সাল পর্যন্ত শেরে বাংলা রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন। পাকিস্তান গঠিত হবার পর থেকেই হক সাহেব ঢাকা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেছিলেন। তিনি ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি নির্বাচিত হন এবং 1951 সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। 1953 সাল পর্যন্ত এই পদেই বহাল ছিলেন এবং 1952 সালের ভাষা আন্দোলনেও একে ফজলুল হক সমর্থন দেন। 1953 সালের প্রাদেশিক নির্বাচনের সময় তার বাসভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয়। এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন একে ফজলুল হক। 1953 সালের 4 ডিসেম্বর একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। 1954 সালের 10 মার্চ দেশের সাধারণ নির্বাচনে তিনি যুক্ত ফ্রন্ট দলের নেতৃত্ব দিয়ে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেন। 1954 সালের 3 এপ্রিল একে ফজলুল হক 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। 15 মে পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ গঠিত হয়। তৃতীয়বারের মতো বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেন শেরে বাংলা একে ফজলুল হক। কম আসন জিতলেও দলমত ছাপিয়ে তার ব্যক্তিগত আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে সবাই শেরে বাংলা একে ফজলুল হকের জন্য মুখ্যমন্ত্রীর পদটি ছেড়ে দেন। দায়িত্ব নেন পূর্ব বাংলার এবং প্রধানমন্ত্রী হন পূর্ব পাকিস্তানের। যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি ছিল। যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ এই 21 দফা বাস্তবায়নের জন্য তৎপর হন। তাদের গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা, ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণা কেন্দ্র বা বাংলা একাডেমি ঘোষণা করা, জমিদারি ব্যবস্থা সম্পূর্ণভাবে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া। এই সময় শেরে বাংলা একে ফজলুল হক কলকাতা সফরে যান। 1954 সালের 31শে মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ বাতিল করে গভর্নরের শাসন প্রবর্তন করেন। 1955 সালের 5 জুন সংখ্যা সাম্যের ভিত্তিতে পুনরায় গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয়। মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গঠন করেন এবং একে ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা। 1956 সালের 29 ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও 23 মার্চ তা কার্যকর হয়।
এই সময় একে ফজলুল হক পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে ৮৩ বছর বয়সে করাচি থেকে ঢাকায় এসে ১৯৫৬ সালের ২৪শে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। ১৯৫৮ সালের অভ্যুত্থানে তাকে গৃহবন্দী করা হয়। এরই মাধ্যমে তিনি তার ৪৬ বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলালি পাকিস্তান খেতাব দেওয়া হয়। ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সদস্য পদ প্রদান করা হয়। এই সংবর্ধনা সভার পর তিনি আর কোনো জনসভায় যোগদান করেননি। ১৯৬২ সালের ২৭শে মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি প্রায় ১ মাস চিকিৎসাধীন ছিলেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টা ২০ শেরে বাংলায় কে ফজলুল হক ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরদিন ২৮ এপ্রিল সকাল ১০:৩০টার দিকে পল্টন ময়দানে তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমউদ্দিনেরও কবর রয়েছে। তাদের ৩ জনের সমাধিস্থল ঐতিহাসিক ৩ নেতার মাজার নামেই পরিচিত। রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয়। ৩০ এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়।